প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব দ্য লিমিটেশন অ্যাক্টের টপিক 4, 5 অ্যান্ড 6। টপিক 4, ইফেক্ট অফ ফ্রড অ্যান্ড আদার ইফেক্টস, এটা টপিক। এই টপিক থেকে আমরা একটি প্রশ্ন মাত্র পড়ব, তঞ্চকতা বা প্রতারণার ফলাফল বিষয়ে, এবং রিভিশন ক্লাসে এই টপিক থেকে আমরা আরো কিছু প্রশ্ন অ্যাড করব। তঞ্চকতা বা প্রতারণা কি? বাদী যদি তঞ্চকতার অভিযোগে মামলা দায়ের করে, তাহলে তামাদির মেয়াদ কোন তারিখ হতে গণনা করা হবে? অথবা প্রশ্নটা এইভাবেও আসতে পারে, কোনো মোকদ্দমায় তামাদির সময় গণনায় প্রতারণার ফলাফল কি? আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখে আলোচনা করুন। এটা মূলত ধারা 18কে কেন্দ্র করে তৈরি করা প্রশ্ন। পঞ্চকতা বা প্রতারণা কি সেটার সংজ্ঞাটা আমরা দিই। দ্য লিমিটেশন অ্যাক্ট 1998 এর 18 ধারায় প্রতারণা সম্পর্কে আলোচনা করা হয়েছে, কিন্তু অত্র ধারায় প্রতারণা বা তঞ্চকতা সংজ্ঞা দেওয়া হয়নি, অর্থাৎ ডেফিনেশন কিন্তু এই ধারাতে নাই। ডেফিনেশন আমাদের নিতে হলে চলে যেতে হবে পেনাল কোডে। প্রতারণার সংজ্ঞা দেওয়া হয়েছে দ্য পেনাল কোড 1860 এর 415 ধারায়। দ্য পেনাল কোড 1860 এর 415 ধারা মতে, যদি কোনো ব্যক্তি অসাধুভাবে অপর কোনো ব্যক্তির দেহ, মন, সুনাম বা সম্পত্তির ক্ষতি সাধন করে, তাহলে এক হচ্ছে দেহ, 2 নম্বর হচ্ছে মন, 3 নম্বর হচ্ছে সুনাম এবং 4 নম্বর হচ্ছে সম্পত্তি। অর্থাৎ প্রতারণার যে উপাদান সেটাও কিন্তু চার, বা করার চেষ্টা করে, তাহলে সে ব্যক্তি প্রতারণা করেছে মর্মে পরিগণিত হবে। অর্থাৎ চারটি বিষয়ে যদি কেউ ক্ষতি সাধন করে অসাধুভাবে, সেটাই হয়ে যাবে প্রতারণা। অত্র ধারার ব্যাখ্যায় বলা হয়েছে যে, মানে পেনাল কোডের 415 ধারার ব্যাখ্যার মধ্যে আছে এটা, অসাধুভাবে তথ্য গোপন করানো অত্র ধারার তাৎপর্যাধীনে প্রতারণা মর্মে বিবেচিত হবে। অর্থাৎ আপনি কোনো দোকানে গিয়ে বললেন যে ভাই এটা কি আসল জিনিস, সে কোনো উত্তর দিল না, আপনি ধরে নিলেন যে হ্যাঁ সেটা আসল জিনিস, কিনে নিয়ে এসে দেখলেন সেটা আসল না নকল। এখন তথ্য গোপন করলো সে আসল না নকল, কোনো কথাই বললো না, নীরব থাকলো, তবুও এটা এক ধরনের দোকানদার আপনার সাথে প্রতারণাই করলো। ডেফিনেশন শেষ। এবার ফলাফল সম্পর্কে আমরা জানবো। কোন মোকদ্দমায় তামাদির সময় গণনায় প্রতারণার ফলাফলটা কেমন হবে? প্রতারণা যদি থাকে, বিবাদী যদি বাদীর সাথে প্রতারণা করে, তো বাদী কি সুবিধা পেতে পারে, এটাই হচ্ছে আলোচ্য বিষয়। আঠারো ধারার উদ্দেশ্য 18 ধারার উদ্দেশ্যে প্রতারণা বলতে বোঝায় কোনো ব্যক্তির এমন কাজ বা ব্যবহার বা আচরণ যা কোনো ব্যক্তির বৈধ অধিকার অর্জন বা প্রয়োগ সংক্রান্ত বিষয়ে তা ছলনাপূর্বক অথবা অন্য কোনোভাবে অবহিত করা। কোনো ব্যক্তি যখন প্রতারণার আশ্রয় নেয়, তখন বৈধ অধিকারী ব্যক্তির বিরুদ্ধে তামাদি গণনা পিছিয়ে যায়। আচ্ছা, 18 ধারার মূল বক্তব্য হচ্ছে, বাদী মনে করেন একটা সম্পত্তির মালিক, সে জানে না, হয়তোবা দাদার সম্পত্তি ছিল, বাবা ছোটবেলা মারা গেছে, শিশু ছিল, বুঝতে পারেনি। তো দাদার সম্পত্তি সে যে উত্তরাধিকার সূত্রে পাবে এটা সে জানতো না। হয়তোবা তার প্রতিবেশী বা তার আত্মীয়, তার চাচারা তার সম্পত্তি নিয়ে নিয়েছে, তার অংশটুকু নিয়ে তারা ভোগ দখল করছে, এ জানতে পারলো না। তার মানে তাকে জানানো হয়নি, তার মানে তথ্য গোপন করা হয়েছে তার কাছ থেকে। তার মানে চাচারা তার ভাতিজির সাথে প্রতারণা করেছে, করে তার যে দাদার রেখে যাওয়া সম্পত্তি আছে তার নামে হয়তো বা 1 বিঘা, সেটা তাকে জানতেই দেওয়া হয়নি। সে যখন প্রথম জানতে পারলো আমার দাদার এত বিঘা সম্পত্তি ছিল, আমার বাবা চাচারা এত ভাই বোন, এবং সেই অনুসারে আমার বাবার অংশটুকু তো আমি পাবো, তো পরে সে জানতে পারলো যে এইটা আমি 1 বিঘা সম্পত্তি পাবো, ওই ব্যক্তি তখন যেদিন জানতে পারলো সেদিন থেকে তার তামাদির মেয়াদ গণনা শুরু হবে। সেইটা যদি 50 বছর পরেও হয়, তাহলে তামাদির মেয়াদ কি হবে, তার জন্য স্থির থাকবে। 18 ধারা বলছে যেদিন প্রতারণা সম্পর্কে জানতে পারবে, সেদিন থেকে তার জন্য তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তার আগে তামাদির মেয়াদটা স্থির থাকবে। কারণ মামলা করার আগে তো বিষয়টা তাকে জানতে হবে, তাই না? না জেনে তো আর মামলা করা যাবে না। তো এটাই 18 ধারাই সুবিধাটা দিচ্ছে। অর্থাৎ ওই ব্যক্তির কোনো অধিকার জন্মানোর সময় থেকে নয়, বরং
তার মানে ওই ব্যক্তি যখন 18 বছর পূর্ণ হলো তখন হয়তো বা সে জানতে পারেনি, তার বয়স যখন 30 হয়েছে তখন হয়তো বা জানতে পেরেছে যে আমার দাদার সম্পত্তি পেয়েছে। তো যেদিন জানতে পারলো সেদিন থেকে তার তামাদির মেয়াদ গণনা শুরু হবে। এখানে 5 ধারার বিধান প্রযোজ্য নয়, কারণ এখানে বিলম্ব মওকুফের দরকার নেই, এখানে 12 ধারার বিধান বিবেচনা নেওয়া দরকার নেই। এখানে 3 ধারায় তামাদির মেয়াদ কি হয়নি বাড়িত হয়ে যায়নি। আবার 6, 7, 8, 9 লিগালি ডিজেবল যে ধারা এগুলো আসবে না। 18 ধারায় একাই নিজেই বাদীকে এই সুবিধাটা দিবে যে 18 ধারায় সে যদি প্রমাণ করতে পারে যে হ্যাঁ প্রতারণা ছিল, আমাকে জানতে দেওয়া হয়নি যে আমার সম্পত্তি আছে, এটা যদি প্রমাণ করতে পারে তাহলে 18 ধারায় তাকে এই সুবিধাটা দিবে এবং তার মামলার তামাদির মেয়াদ যেদিন থেকে জানতে পারবে সেদিন থেকে শুরু হবে। তাহলে অধিকার কবে জন্মালো সেদিন নয়, বরং ওই প্রতারণা সম্পর্কে যখন উক্ত ব্যক্তি অবহিত হন তখন থেকে তামাদির মেয়াদ গণনা আরম্ভ হয়। এটি দ্য লিমিটেশন অ্যাক্টের 18 ধারার মূল কথা। 18 ধারায় তামাদির মেয়াদ গণনার সময় নিচে লিখিত বিষয়গুলো প্রযোজ্য হবে। তাহলে এখানে দুইটা বিষয় আইনে যেটা বিআর অ্যাক্টে আছে সেটাই আমার ভাষায় আমি দিয়ে দিলাম 2টা পয়েন্ট। প্রথম পয়েন্ট বলছে যখন কোনো ব্যক্তিকে তার মোকদ্দমা বা আবেদন দায়ের সম্পর্কিত অধিকার বা সত্ত্বের সত্ত্বের বলতে ওনারশিপ বা কোনো মালিকানার অধিকার সম্পর্কে প্রতারণা করে অবহিত করা হয় না, মানে গোপন রাখা হয় তথ্য। ওই যে হয়তোবা চাচারা ফুপুরা ওই শিশুকে জানতে দেয়নি যে তার নামে সম্পত্তি আছে, তখন তামাদির মেয়াদ আরম্ভ হবে ওই সময় থেকে যে সময় থেকে ওই ব্যক্তি তার এরূপ অধিকার সম্পর্কে অবগত হবে। তার মানে অধিকার সম্পর্কে যেই সময়ে জানতে পারবে, তার মানে প্রতারণাটা যখন ব্যর্থ হয়ে যাবে, যখন প্রতারণার বিষয়টা প্রকাশ হয়ে যাবে, তখন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। আরেকটা পয়েন্ট বলছে কোনো ব্যক্তির কোনো সত্ত্ব বা অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যখন কোনো দলিলের প্রয়োজন হয়, তখন কোনো ব্যক্তি যদি প্রতারণামূলকভাবে ওই দলিল তার কাছ থেকে গোপন রাখে, তার মানে তার একটা দলিল আছে, হয়তো বা খতিয়ান থাকতে পারে বা সম্পত্তি দলিল থাকতে পারে, এক কথায় কোনো ডকুমেন্টারি এভিডেন্সের কথা বলা হচ্ছে, তখন তামাদি আরম্ভ হবে সে সময় থেকে যে সময় থেকে এরূপ দলিল ওই ব্যক্তি উপস্থাপন করতে সমর্থ হবে। অর্থাৎ যে দলিল বলে, একটা খতিয়ান হোক বা রেকর্ডস হোক, সিএস, এসএআরএস, বা কোনো প্রস্তাবিত খতিয়ান হোক বা কোনো হেবানামা হোক, হয়তোবা দাদা এই ব্যক্তিকে মানে এই শিশু থাকা অবস্থাতেই হয়তোবা 1 বিঘা সম্পত্তি দান করে গেছে, যে দলিলটা হয়তোবা তার চাচারা ফুফুরা গোপন করে রেখেছে, জানতে দেয়নি, হয়তোবা ছোটকালে তার বাবা মারা গেছে এই কারণে। আমি একটা উদাহরণ দিচ্ছি, এরকম হাজারো বিষয় আদালতে আসে, আপনারা লক্ষ্য করবেন। তার মানে যে ব্যক্তি সম্পত্তি মূলত পাবে, যে দলিল বলে পাবে, সেই দলিলটা তার কাছ থেকে আলাদা গোপন করে রাখা হয়েছে, তাকে জানতেই দেয়নি। তো যেহেতু জানতেই পারেনি, সে সেটা তো দাবি করতে পারবে না এবং বাস্তবে সে ভোগ করতেও পারছে না সেটা। তাহলে দলিল সম্পর্কে যেদিন জানতে পারবে, অর্থাৎ দলিলটা তার হস্তগত হবে এবং সে নিজে আদালতে উপস্থাপন করতে বা সাবমিট করার জন্য সমর্থ হবে, সেদিন থেকেই তামাদির মেয়াদ আরম্ভ হবে। তার মানে ডকুমেন্টারি যদি কোনো প্রতারণা হয়, সেক্ষেত্রে ডকুমেন্টটা যখন তার হাতে আসবে তখন সে তো আদালতে জমা দিতে পারবে, তাই নয় কি? তাহলে ডকুমেন্ট যখন হাতে আসবে সেই সময় থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। আর যদি ডকুমেন্টারি এভিডেন্স ছাড়া অন্যান্য কোনো প্রতারণা থাকে, সেই ক্ষেত্রে প্রতারণা সম্পর্কে যেদিন জানতে পারবে সেদিন থেকে তার তামাদির মেয়াদ আরম্ভ হবে। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে নন ডকুমেন্টের ক্ষেত্রে, আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে ডকুমেন্টের ক্ষেত্রে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। 18 ধারায় এটাই দুইটা দুইটা মানে বেসিক পয়েন্ট। এখানে 18 ধারা যেহেতু একটি সেকশনে খুবই অল্প আলোচনা আছে, এই প্রশ্নটা 7, 8 বা 9 বা 10-এর জন্য আসতে পারে। তাই এতটুকু লিখলে তার হবে না, তাহলে কি করতে হবে, কেস ল দিতে হবে যেন পরিপূর্ণ হয়। যেমন অনেকে আছে দেখবেন যে বাজারে যে চা, যেমন আমি নিজে চা বা কফি পান করলে বাসায় যেহেতু একটু বেশি করে পান করি, এই বাজারের কাপ বড় ঠিকই, কিন্তু এই নিচের 3 ভাগের 1 ভাগ চা দেয়, বিরক্ত লাগে, 2 চুমুকে শেষ হয়ে যায়। তা আমি বলি প্রয়োজন একটু পানি ঢেলে দেন, গরম পানি দিয়ে বড় করে দেন চাটা। তো এটা কেন বলছি, মনে করেন
10 নম্বরের প্রশ্ন আসছে, এতটুকু লিখলে তো হবে না। আপনাকে তার মধ্যে কি দিতে হবে, একটু কেসলা দিতে হবে, দিয়ে আপনার উত্তরটাকে একটু হেলদি করতে হবে যেন আপনি বেশি নম্বর পান। তাহলে কেসলো না চাইলে কোথায় কেসলো দিব? যেটার তথ্য বেয়ার অ্যাক্টে আইনের মধ্যে পর্যাপ্ত নাই। তাহলে পর্যাপ্ত তথ্যের জন্য কার সহযোগিতা নিতে হবে? কেস ল বা কেস রেফারেন্স। এটা এখানে আমি উপস্থাপন করছি। এখানে 3টা কেস রেফারেন্স দিয়েছি, আপনারা 2টা কেস রেফারেন্স অন্তত দেওয়ার চেষ্টা করবেন, যে 2টা আপনাদের কাছে সহজ মনে হয়। আব্দুল খায়ের মিয়া, আবুল খায়ের মিয়া, এই ব্যক্তির নাম শুনেছেন? আবুল খায়ের একটা কোম্পানি এখনো আছে। ভার্সেস আব্দুল লতিফ সরকার, 32 DLR, অ্যাপিলেট ডিভিশনের মামলা, 167 পৃষ্ঠায় আছে, 32 DLR এর। এ মামলার সিদ্ধান্ত মতে প্রতারণার অজুহাত যথেষ্ট বলে প্রমাণিত হবে না। তাকে প্রমাণ করতে হবে যে সমস্ত রকমের প্রচেষ্টা সে গ্রহণ করেছে, কিন্তু বিরুদ্ধ পক্ষ বা এরূপ মামলার স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের প্রতারণামূলক কাজ বা ব্যবহারের ফলে সে তার সত্য বা অধিকার সম্পর্কে জানতে পারেনি। তার মানে প্রতারণা হয়েছে কিন্তু সে জানার চেষ্টাই করেনি, তার মানে সে উদাসীন, অবহেলা, সে নিয়মিত যে কাজকর্মগুলো করতে হয় সেগুলো করার চেষ্টাই করেনি। সে যদি একজন মাদকাসক্ত ব্যক্তি হয়, মাতাল হয়ে পড়ে থাকে, তার কি আছে কি নাই, সম্পত্তি আছে কি নাই কোনো খোঁজ খবর রাখে না, তাহলে এখানে 18 ধারায় সে কোনো সুবিধা পাবে না, কারণ তিনি সচেতন ব্যক্তি না। তামাদি আইনের উদ্দেশ্য পড়তে গিয়ে আমরা প্রথমে কি দেখেছিলাম, যে এই আইনটা মানুষকে সচেতন হতে সহযোগিতা করে। আপনি সচেতন না, আপনি জানার চেষ্টাই করলেন না, আপনার বয়স 18 পার হয়ে গেল, 40 পার হয়ে যাচ্ছে, তারপর আপনি খোঁজ নিচ্ছেন কোথায় কি আছে। কারণ এই মুহূর্তে আপনার কাছে কি নাই? অর্থ সম্পত্তি নাই, আপনি চলতে পারছেন না, অর্থনৈতিক অবস্থা খারাপ, তারপর আপনি খুঁজে বের করছেন আপনার বাপ দাদার কিছু আছে কিনা। আর এতদিন আপনি যতটুকু ছিল সেটা আয়েশ করে ফুরিয়েছেন। তো এইরকম সিচুয়েশন হলে 18 ধারা আপনাকে সুবিধা দিবে না। আপনাকে সচেতন হতে হবে এবং আপনাকে সচেষ্ট হতে হবে নিজের অধিকার সম্পর্কে। তারপরেও যদি আপনার সাথে চাতুরতার মাধ্যমে, ছলনার মাধ্যমে যদি আপনার অধিকারকে গোপন রাখা হয়, তাহলে আপনি 18 ধারা সুবিধা পাবেন, অর্থাৎ মামলা করতে ডিলে হলেও প্রবলেম হবে না। অথবা যেভাবে বলা যায় যে প্রতারণার অধিকার প্রমাণিত হলে তা আমাদের কোনো প্রশ্ন আসে না, এবং যে সময় প্রতারণার উদ্ভব হয় তখন থেকে তা আমাদের মেয়াদকাল আরম্ভ হয়। তার মানে এখানে প্রতারণা থাকুক বা না থাকুক কোনো ম্যাটার না, কারণ হয়তো বা কিছুদিন আগে জানতে পেরেছে তা আমাদের মেয়াদ শুরু হয়ে গেছে। মনে করেন একটা মামলা করার জন্য 12 বছর সময় আছে, এখন সে 7 বছর পার করে দিয়ে সে জানতে পেরেছে, যথেষ্ট সময় আছে আরো 5 বছর, এই 5 বছরের মধ্যে মামলা করলেই হয়। তার মানে এখানে 18 ধারার সহযোগিতা নেওয়ার দরকারই নাই, কারণ তামাদির মেয়াদ পুরোপুরি শেষ হয়ে যায়নি। প্রতারণার ফলে তামাদির মেয়াদ আরম্ভ সম্পর্কে জোবেদা খাতুন ভার্সেস আনসার আলী, 46 DLR 621 পৃষ্ঠায়, এ মামলার এ মামলায় আদালতের পর্যবেক্ষণ হলো, মানে মামলার রায়ে আদালত বলছে, যে ক্ষেত্রে প্রতারণার অভিযোগ বিদ্যমান এবং প্রতারণা করা হয়েছে মর্মে আদালতের নিকট প্রতীয়মান, মানে আদালত মনে করছে এখানে প্রতারণা হয়েছে, বোঝাই যাচ্ছে আদালত এটা মনে করছে, শিওর হয়ে গেল। তার মানে এখানে ওই যে শ্যাল প্রিজুম এর একটা বিষয় চলে আসবে, সাক্ষ্য আইনের মে প্রিজুম, শ্যাল প্রিজুম, কনক্লুসিভ প্রুফ থাকে না, তো এখানে শ্যাল প্রিজুমের একটা বিষয় চলে আসবে, আদালত ধরে নিচ্ছে যে হ্যাঁ এখানে প্রতারণা আছে। প্রতারণার বিষয় জানার তারিখ থেকে তামাদি আরম্ভ হবে। দলিল গোপন করে অথবা প্রতারণামূলক ভাবে দলিল হাসিল করলে, হাসিল মানে নিজের সংগ্রহে নিলে, মানে নিজের হস্তগত করলে, উক্ত দলিলের বৈধ অধিকারী ব্যক্তি যেদিন এরূপ প্রতারণা সম্পর্কে অবহিত হবে সেদিন থেকে তামাদি আরম্ভ হবে। একই কথা কেসলা একটু ভিন্নভাবে বলা আছে। এ প্রসঙ্গে হাসনা বানু ভার্সেস কেরামতুল্লাহ, 50 DLR, এ মামলায় মহামান্য আপিল বিভাগের রায় হলো, প্রতারণামূলকভাবে যদি দলিল সম্পাদিত হয় তাহলে প্রতারণা সম্পর্কে জ্ঞাত হবার তারিখ থেকে তামাদি গণনা করতে হবে, দলিল সম্পাদনের তারিখ থেকে নয়। মানে দলিল মনে করেন 50 বছর আগে সম্পাদন হয়েছে, সেদিন থেকে তামাদির মেয়াদ গণনা করলে তো অনেক আগেই তামাদির মেয়াদ শেষ হয়ে যাবে। তার মানে যেদিন জানতে পারলো সেদিন থেকে দেখতে হবে দলিলে কত তারিখ দেওয়া আছে, কত তারিখের দলিল সেটা ম্যাটার না। তো আপনারা
3 নম্বরটা ছোট আছে, এই ক্যাসলারটা দিতে পারেন, আর উপরের যে কোনো একটা দিবেন, আর যদি সম্ভব হয় তিনটাই দিবেন। আপনার হ্যান্ড রাইটিং যদি ফার্স্ট হয় এবং মনে রাখতে পারেন পরীক্ষার হলে। এরপরে আমরা কনক্লুশন দিয়ে দেব, অর্থাৎ উপসংহার। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর মূল কথা হলো কোনো সত্ত্বের বা অধিকারের অধিকারী ব্যক্তির প্রতি যখন ওই সত্ত্ব বা অধিকার সম্পর্কে কোনো প্রতারণা করা হয়, যে তারিখ থেকে উক্ত ব্যক্তি এরূপ প্রতারণা সম্পর্কে অবহিত হয়, সে তারিখ থেকে তামাদির মেয়াদ গণনা করতে হবে। আচ্ছা, এখানে আপনারা একটু সংশোধন করে নেন। এই যে এখানে বলেছি দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর, এখানে আপনারা লিখে দেন 18 ধারার মূল কথা হলো। 18 ধারার মূল কথা হলো, এভাবে লিখলে এই উত্তরটা আরো বেটার হবে। 18 ধারা মূল কথা হলো, 18 ধারারই বক্তব্য যেহেতু এখানে দেওয়া আছে এবং 18 ধারায় যেহেতু আমরা আলোচনা করছি, অতএব এখানে 18 ধারা উল্লেখ করে দিলেই ফার বেটার হবে। এরপরে টপিক 5, অ্যাডভার্স পজিশন, মানে জোরপূর্বক কোনো কিছু দখল করে সেটার মালিক হয়ে যাওয়া, যেটাকে বিরুদ্ধ দখল বলে। এবং অ্যাকুইজিশন অফ রাইট টু ইজমেন্টস, প্রাইভেট ডিফেন্স পড়ে মুখে চলে আসছে। অ্যাকুইজিশন অফ রাইট টু ইজমেন্টস, সুখাধিকার বা পথের অধিকার যেটা বলি না কেন, বা বর্তসত্ত্ব। প্রথম প্রশ্ন তো বর্তসত্ত্ব বা ইজমেন্ট কি। অধিক সময় বলতে পারি ইজমেন্ট রাইট কি। ইজমেন্ট আর ইজমেন্ট রাইট বা রাইট অফ ইজমেন্ট একই জিনিস। ইজমেন্ট ইংরেজি, এর বাংলা আমরা কয়েকটা জানি। আমি যে কয়টা জানি সেটা উল্লেখ করলাম। ব্যবহার সত্ত্ব, বর্ত সত্ত্ব, সুখাধিকার, পথাধিকার, হ্যাঁ জলাধিকার, এরকম যখন অধিকার দেখবেন কোনো কিছুর, ধরে নেবেন ইজমেন্টকে মেবি বোঝাচ্ছে। অথবা প্রশ্নে বাংলা শব্দটা যদি অর্থ বুঝতে না পারেন, ইংলিশ পার্ট আছে, ইংলিশ ভার্সন প্রশ্ন একসাথেই থাকে। যদি থাকে, আমাদের সময় তো ছিল, আপনাদের সময় যদি থাকে দেখবেন এই, মনে করেন যে 6 নম্বর প্রশ্নের ক, এখানে লেখা আছে বর্ত সত্য, বা অন্য একটা অদ্ভুত শব্দ দিয়েছে যার অর্থ আপনি বুঝতে পারছেন না তামাদি আইনের। তো আপনি এটা 6-এর যদি ক হয়, আপনি 6-এর এ তে চলে যাবেন, দেখবেন এটা ইংলিশে আছে। তখন দেখবেন সেটা যদি ইজমেন্ট হয়, বুঝে নেবেন যে এটা সুখাধিকারকে বোঝাচ্ছে। সুখাধিকার আর নতুন একটা শব্দ ব্যবহার করেছে। যেমন আপনাদের নোট তৈরি করতে যে আমি জানতে পেরেছিলাম বর্ত সত্য সম্পর্কে। বর্ত সত্য আমি যখন পরীক্ষা দিই তখন এই শব্দটার সাথে আমার পরিচয় হয়নি। সুখাধিকার, পথাধিকার, জলাধিকার এগুলো জানতাম, বা ব্যবহার সত্য। তো বর্ত সত্য সম্পর্কে জানতাম না। ইজমেন্ট কি সেটা তো জানি, নতুন নতুন শব্দ। তা আমি যতটুকু শব্দগুলো জানি দিয়েছি, নতুন শব্দ দিয়ে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। লিমিটেশন অ্যাক্টের 2-এর উপধারা 5 ধারার বিধান মতে ব্যবহার সত্ত্ব, বর্ত সত্ত্ব বা সুখাধিকার বলতে কোনো চুক্তিকে বোঝায় না। তার মানে এটা কোনো চুক্তি না। আবার অত্র আইনের 26 ধারার বিধান মতে, তাহলে 2-এর 5-এ বলছে এটা চুক্তি না, আর 26 ধারা এসে আমরা এটার ডেফিনেশন পাচ্ছি। কোনো দালানে আলো বা বাতাস প্রবেশ, একটা দালানে বসবাস করতে হলে একটা আবাসিক ভবন হোক বা বাণিজ্যিক ভবন হোক, আলো বাতাস তো আসতে হবে। বিশেষ করে আবাসিক ভবনে আলো বাতাস আসতে হবে। এবং পথ, এই কোনো কিছু, কোনো ভবন হোক বা কোনো জায়গায় হোক, যাতায়াতের তো জায়গা থাকতে হবে, রাস্তা থাকতে হবে। জল ও স্রোত বা পানির ব্যবহার বা যে কোনো সুবিধা যা ইতিবাচক বা নেতিবাচক উভয় প্রকার হতে পারে। ইতিবাচক বলতে পজিটিভ, যেটা আপনার দরকার আছে। আপনার ঘরে আলো আসবে, মানে আপনার জানালার পাশে একটু যথেষ্ট ফাঁকা থাকবে যেন জানালা দিয়ে আলো আসে, এটা আপনি চান, ইতিবাচক। তারপরে আপনার বাড়ির পাশে আরেকজন বাড়ি করতে চাচ্ছে, আপনাকে তাকে একটু ফাঁকা রেখে বাড়ি করতে হবে যেন আপনার জানালা খুললে জানালা দিয়ে বাতাস আসে ঘরের মধ্যে। এটা একটা কি, পজিটিভ, বাতাসের অধিকার। তারপরে আপনি দীর্ঘদিন ধরে একটা কুয়া বা একটা টিউবওয়েল বা একটা পুকুরের পানি ব্যবহার করেন, সেইটা হঠাৎ যদি বন্ধ করে দেওয়া হয়, তো সেটা আপনি চান, পানিটা আপনি চান, তার মানে এটা জল বা পানির ব্যবহারের অধিকার। এটাও পজিটিভ বা ইতিবাচক। এগুলো সব ইতিবাচক সুখাধিকারের উদাহরণ। বা আপনার একটা রাস্তা, আপনি, আপনার বাবা, আপনার দাদাও এই রাস্তা দিয়ে চলাচল করেছে, কিন্তু এই রাস্তাটা আপনাদের না, কাদের, হয়তো বা অন্য কোনো পরিবারের বা অন্য কোনো বংশের রাস্তা।
যার বাড়ির পাশে দিয়ে মানুষ রাস্তা করে চলাচল করছে। আপনারা আরো কয়েকটি পরিবার বা পুরো পুরো গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। যেমন আমাদের গ্রামের বাসার যদি উদাহরণ দিই, তো আমাদের যে ভিটা, সেটা হচ্ছে আমাদের ভিটার মাঝখান দিয়ে রাস্তা গেছে। তার মানে আমার বাবা এবং দুই বড় বাবা এবং কাকা, মানে আমার বাবারা তিন ভাই, তাদের যে ভিটাগুলো এপার ওপর সবগুলোই রাস্তার সাথেই। আর আমাদের অন্যের রাস্তার উপর দিয়ে আসার কোনো দরকার হয় না। কিন্তু আমাদের ছাড়া গ্রামের অনেক মানুষ আছে যাদেরকে আমাদের মানে আমাদের বাড়ির পাশে দিয়ে আমরা যে আমাদের প্রাইভেট প্রপার্টি ছেড়ে দিয়েছি, বাড়ির পাশে দিয়ে একটু করে রাস্তা ছেড়ে দিয়েছি, যে রাস্তার উপর দিয়ে মানুষ যাতায়াত করে। এটা দীর্ঘদিন ধরে যাতায়াত চলে আসছে। তো হঠাৎ যদি আমার বাবা বা চাচা বন্ধ করে, তাহলে তো এটা কমন সেন্সে কি অনৈতিক কাজ হবে। মানুষ, পুরো গ্রামের মানুষ এদিক দিয়ে চলাফেরা করছে, তো এটা করা উচিত হবে না। এটা কমন সেন্সের বিষয়। ধর্মীয় দিক দিয়ে হয়তো বা এরকম কোনো আহ ইসলাম বা হিন্দু ধর্ম অনুসারে হয়তো বা এটা করা নিষেধ আছে, পাপ আছে বা অনৈতিক কাজ উল্লেখ করা আছে। তো কমন সেন্সে মনে হচ্ছে এটা করা যাবে না। আইনও বলছে যে এটা করা যাবে না, কারণ দীর্ঘদিন ধরে সেটা চলছে। যদি কোনো ব্যক্তিগত প্রপার্টি হয় তাহলে সেটা 20 বছর, আর সরকারি প্রপার্টি হলে 60 বছর। এটা একটু পরে আমরা জানতে পারবো। আমি উদাহরণ দিচ্ছি হচ্ছে ইতিবাচক, যেটা আপনার প্রয়োজন বা কোনো ব্যক্তির প্রয়োজন বা কোনো ব্যক্তির কাজে আসবে, উপকারে আসবে, সেটা ইতিবাচক সুখাধিকার। নেতিবাচকটা কি? মনে করেন আপনি এক জায়গায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন, সেই এলাকায় কোনো কি নাই, ইটের ভাটা নাই। হঠাৎ আপনার বাবা দাদা কারো সমস্যা হয়নি, আপনি বাড়ি করেছেন, এখন আপনার জেনারেশন চলছে, আপনার ফ্যামিলি হয়ে গেছে, আপনি বসবাস করছেন, এই সময় আপনার বাড়ির পাশে একটা ইটের ভাটা তৈরি হলো। ইটের ভাটা মেবি বোঝেন, যেখানে ইট তৈরি করা হয় এবং ইট পোড়ানো হয়। ইট পোড়ালে ছাই তৈরি হয়, ধোঁয়া তৈরি হয়। তার মানে এখানে একটা ভালো ধরনের কি এয়ার পলিউশন হবে। তো এয়ার পলিউশনের কারণে আপনার কি হচ্ছে, বাড়িতে হয়তোবা ছাই চলে আসছে উপর দিয়ে এসে। চিমনি অনেক উপরে থাকে, যেটাকে বোমা বলা হয়, বা এটা চুল্লির যে উপরের অংশ, সেখানে অনেক উপরে থাকলেও ধোঁয়া, জ্বালানির ছাই কিন্তু উড়ে আশেপাশে চলে আসে। তো এটা আপনার জন্য কি বিরক্তকর, এটা আপনি কি চান না? তার মানে এটা একটা নেতিবাচক অধিকার। তারপরে আপনার বাড়ির পাশে এক ব্যক্তি কি করেছে, দোকান করেছে। তার দোকান হচ্ছে সাউন্ড সিস্টেম বিক্রয় করা। হয়তোবা গ্রামের আপনার বাজারের পাশেই হয়তোবা বাড়ি, বা মফস্বল বা শহর এলাকায় বাড়ি। তো সে সকাল থেকে রাত পর্যন্ত উচ্চ স্বরে গান বাজায়। তো এটা আপনার জন্য বিরক্তিকর, শব্দ দূষণ হচ্ছে। অথবা আপনার বাড়ির পাশে আরেকজনের বাড়ি আছে, এবং আপনার বাড়ির যে জানালা বা দরজা, সে দরজার পাশে হয়তোবা তার জমি, সেখানে সে গর্ত করলো এবং ময়লা ফেলার জন্য সেখানে সে নিয়মিত ময়লা ফেলছে। তো তার হয়তোবা বাড়ি থেকে দূরে, কিন্তু আপনার বাড়ির সামনে, তো সেখানে ময়লা পচে জৈব সার হচ্ছে এবং গন্ধটা আসছে আপনার বাড়িতে। এটাও আপনি চান না। তো সেটা দীর্ঘদিন ধরে আগে থেকে যদি থাকে, তো সেটার সাথে আপনি অভ্যস্ত হয়ে আছেন। কিন্তু হঠাৎ কেউ যদি এটা করার চেষ্টা করে, একটা ময়লার ভাগাড় আপনার বসবাসের জায়গায় বা আপনার বিজনেসের জায়গায় করার চেষ্টা করে, আপনি প্রতিবাদ করতে পারবেন। কারণ সেটা আপনার সুখাধিকার হিসাবে তৈরি হয়ে আছে। আপনি সুখে আছেন, হঠাৎ আপনার বিরক্তির কারণ হচ্ছে। এটা অনেকটা নুইসেন্সের মতোই বলা যায়। কিন্তু এটা দীর্ঘদিন হয়ে গেলে সেটা কি হয়ে যাবে, নেতিবাচক সুখাধিকারের মধ্যে এটা আসবে। অতএব এটা আপনি আটকাতে পারবেন। আশা করি ইতিবাচক এবং নেতিবাচক সুখাধিকার কি বোঝানোর চেষ্টা করলাম। বুঝেছেন? আচ্ছা, মোকদ্দমা দায়েরের অব্যবহিত, মোকদ্দমা দায়ের অব্যবহিত, অব্যবহিত মানে এইমাত্র যেটা শেষ হলো, তার পূর্ববর্তী 2 বছরের মধ্যে একটানা, 2 বছরের মধ্যে সমাপ্ত একটানা 20 বছর সময়ব্যাপী মালিকের জ্ঞাতসারে, মানে যার সম্পত্তি সে জানবে যে আমার বাড়ির উপর দিয়ে বা বাড়ির পাশে দিয়ে মানুষ রাস্তা করে চলাচল চলাচল করছে, কিন্তু অনুমতি ছাড়া, সে নিজে থেকে কোনো অনুমতি দেয়নি, কেউ অনুমতি নেয়নি, জাস্ট ফাঁকা বাড়ির পাশে দিয়ে ফাঁকা জায়গা পেয়েছে, ওই দিক দিয়ে মানুষ যাতায়াত করছে, চলতে চলতে রাস্তা হয়ে গেছে পার্মানেন্ট, বিনা বাধাই, এবং মালিক কোনোদিন বাধাও দেয়নি, অনুমতিও দেয়নি, বাধাও দেয়নি। তার মানে সে মেনে নিয়েছে, মনে মনে অনুমতি দিয়েছে, ওপেন অনুমতি দেয়নি। প্রকাশ্যে ও শান্তিপূর্ণভাবে প্রকাশ্যে সেটা ভোগ দখল করতে হবে, এবং এই ভোগ দখল করতে যে কোনো গ্যাঞ্জাম হবে না। তার মানে আপনি যার বাড়ির পাশে দিয়ে যাতায়াত করছেন বা এলাকাবাসী করছে, তার কোনো ডিস্টার্ব করছেন না,
এবং তারাও আপনার কোনো ডিস্টার্ব করছে না। ভোগকৃত সম্পত্তি সুখাধিকারে পরিণত হবে, তার মানে এইটা তখন কি হয়ে যাবে, চলাচলের মানুষের পার্মানেন্ট অধিকার হয়ে যাবে। তার মানে এই সম্পত্তির মালিক হয়ে যাবে কে, যারা চলাচল করছে তারা। যে প্রকৃত মালিক, তার মালিকানা আর থাকবে না, কারণ এটা ব্যবহার করতে করতে মানুষের মালিকানা তৈরি হবে। এই কারণে অ্যাকুইজিশন বলা হচ্ছে এটাকে। আচ্ছা, এখানে 20 বছর এবং 2 বছরের কাহিনীটা বলি। মনে করেন আপনি একটা গাছ লাগালেন, যেমন নারিকেল গাছ। নারিকেল গাছ লাগালে এই নারিকেল গাছটা কি হবে, পরিপক্ক হবে, 10 বছর সময় লাগে ফল আসতে। এখন মনে করেন ফল আসলো, ফল আসার পর প্রথমে কি হবে, ডাব হবে, মানে গ্রিন কোকোনাট। তারপরে কি হবে, কোকোনাট মানে নারিকেল। তো ধরে নিই যে ডাব আসতে, মানে ডাব খাওয়া মানে ডাব পান করার জন্য যতটুকু সময় লাগবে, 2 মাস ধরে নিলাম, 2 মাসে একটা ডাব এমন সাইজ হবে যেটা পান করার উপযোগী হবে। এবং এটাকে নারিকেল করতে হলে আরো মনে করেন 4 মাস লাগবে, টোটাল 6 মাস। তাহলে কোনো ব্যক্তি যদি মনে করে সে কোনো নারিকেল গাছ লাগাবে এবং ফল সে ভোগ করবে, নারিকেল খাবে নিজের হাতে লাগানো। যেমন আমি যখন এসএসসি পাশ করি 2003 সালে, কলেজে ভর্তি হই, তখন আমাদের কলেজে একটা মেলা হয়, বৃক্ষ মেলা। তখন আমি 5টি নারিকেল গাছ নিয়ে এসে লাগিয়েছিলাম আমাদের বাসার পাশে। সেটা ঠিক 10 বছর পরে ফল দিয়েছে, 2013 সাল থেকে। তো এটা এই কারণে আমার মনে আছে, এবং যখনই আমি ব্যবহার সাথে পড়তে যাই এই নারিকেল গাছগুলোর কথা আমার মনে পড়ে। এই মুহূর্তে আবার মনে পড়ছে। এটা কেন উদাহরণ দিচ্ছি, তো নারিকেল গাছের ফল পেতে হলে আপনাকে 10 বছর গাছটা বড় হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, গাছ ম্যাচিউর হওয়ার জন্য, এবং ফল পেতে আপনাকে আরো 6 মাস অপেক্ষা করতে হবে। তো আমি একটানা বলতে পারতাম যে টোটাল সময় হচ্ছে 10 বছর 6 মাস নারিকেল খেতে হলে, গাছ লাগানো থেকে শুরু করে। এটা না বলে এই সময়টাকে আমি ডিভাইড করছি 2টা ক্যাটাগরিতে। প্রথম হচ্ছে গাছ ম্যাচুরিটি হওয়ার সময় হচ্ছে 10 বছর, এবং ফল পেতে সময় হচ্ছে 6 মাস। এই 10 বছর 6 মাস আমি একটানা বলছি না। তার মানে ক্যাটাগরি কেন করা হচ্ছে এখানে, সুখাধিকার হতে হলে 20 বছর সময় ম্যাচুরিটি, অর্থাৎ সুখাধিকারে পরিণত হতে হলে একটানা ভোগ করতে হবে 20 বছর। এটা হচ্ছে সুখাধিকারে পরিণত হওয়ার সময়। আর 2 বছর কি, সুখাধিকারে পরিণত হয়েছে এটাকে পার্মানেন্ট করার জন্য 2 বছর হচ্ছে মামলা করার সময়। অথবা অপরপক্ষ যে সম্পত্তির মালিক, সে যদি আটকাতে চায়, তার কাছেও 2 বছর আছে, 20 বছর পূর্ণ হওয়ার পর। তার মধ্যে সে মামলা করলে সুখাধিকার সে আটকিয়ে দিতে পারবে। অথবা যারা ভোগ করছে তারাও আবার 2 বছরের মধ্যে মামলা করে সুখাধিকার আটকায় দিতে পারবে। 2 বছরের পরে যারা ভোগ করছে তারা মামলা করতে পারবে, কিন্তু 2 বছর পার হয়ে গেলে যে মালিক, সে আর মামলা করতে পারবে না, তার তামাদির মেয়াদ শেষ হয়ে যাবে। তাহলে 20 বছর হচ্ছে সুখাধিকারে পরিণত হওয়ার সময়, আর 2 বছর হচ্ছে মামলা করার সময়। এখানে বলাই আছে দেখেন, মোকদ্দমা দায়েরের, মোকদ্দমা দায়েরের 2 বছর, এভাবে মনে রাখবেন। তাহলে 20 বছর হচ্ছে সুখাধিকারে পরিণত হওয়ার জন্য, মানে নারকেল গাছ হওয়ার জন্য। আর 2 বছর হচ্ছে, 20 বছর হচ্ছে সুখাধিকার পরিণত হওয়ার জন্য, যে নারকেল গাছ বড় হওয়ার জন্য, মানে পার্মানেন্ট হওয়ার জন্য। আর মোকদ্দমা করার জন্য 2 বছর। এই হচ্ছে 22 বছর। টানা একসাথে 22 বছর বলা যাবে না, 2 এবং 20 এভাবেই বলতে হবে, বা 20+2 এভাবেই বলতে হবে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে সরকারের সম্পত্তির ক্ষেত্রে, একটু আগে যে আমরা 20 বছরের কথা বললাম, এটা আর 20 বছর না, সেটা একটানা 60 বছর, মানে জাস্ট ওপরের যে সংজ্ঞার কথা বলছি এটাকে 20-এর জায়গায় 60 বসালেই সেটা হচ্ছে গভর্নমেন্ট প্রপার্টি ক্ষেত্রে প্রযোজ্য হবে। তার মানে সরকারি সম্পত্তি, জনগণের সম্পত্তি, ব্যবহারের সম্পত্তি হতে হলে সেটা 60 বছর সময় লাগবে। সেক্ষেত্রে 60 বছর পরে সেই সম্পত্তি আর সরকার একুয়ার করতে পারবে না, কারণ এটা জনগণের সুবিধার্থে ব্যবহৃত হচ্ছে, তাই এখানে সরকার একুয়ার করতে পারবে না। একুয়ার করতে গেলে জনগণ সরকারের বিরুদ্ধে মামলা করে সে একুয়ারটা বন্ধ করে দিতে পারবে। সুখাধিকার, সুতরাং সুখাধিকার বলতে নিরবচ্ছিন্নভাবে, শান্তিপূর্ণভাবে ও অধিকার হিসাবে কোনো ব্যক্তিগত সম্পত্তি 20 বছর অথবা কোনো সরকারি সম্পত্তি 60 বছর ব্যাপী ভোগ দখল করার মাধ্যমে অর্জিত সত্ত্বকে বোঝায়। এখানে একটা পয়েন্ট আছে, কি পয়েন্ট, অধিকার হিসাবে। তার মানে একটা রাস্তার উপর দিয়ে আমি চলাচল করছি, আমার বাবা চলাচল করেছে,
আবার আমার দাদারাও চলাচল করেছে, তার মানে এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, তার মানে এখানে চলাচলের আমাদের অধিকার আছে। এখন মনে করেন যে মিস্টার চৌধুরীর বংশ প্রপার্টি সেটা, মিস্টার চৌধুরীকে বলা যাবে মিস্টার চৌধুরী আপনি ঝামেলা করবেন না, এখানে আমার দাদা চলেছে, আমার চাচারা চলেছে, আমিও চলবো, এটা আমাদের অধিকার। আপনি, আপনার বাবা আপনার দাদারা এখানে বাধা দেয়নি, চৌধুরী বংশের কেউ তো বাধা দেয়নি, আপনার বাবা বাধা দেয়নি, আপনার দাদা বাধা দেয়নি, আপনি কেন বাধা দিচ্ছেন? এভাবে চৌধুরী সাহেবকে প্রতিহত করা যাবে, কারণ যারা ব্যবহার করছে তাদের অধিকার হিসাবে সেটা ব্যবহার করেছে। তার মানে তাদের একটা কি আছে, অধিকার আছে, একটা জোর আছে। এরপরে আমরা আবার এজমেন্ট রাইট অ্যাক্ট 1982, 1982 সালের এজমেন্ট রাইট বা সুখাধিকার এর অধিকারের যে আইন, এটার 4 ধারার বিধান মতে এখানে 4 ধারা আছে। এই আইনটা আমাদের সিলেবাসের ভুক্ত নয়, সিলেবাসের বাইরে, তারপরেও যেহেতু ইজমেন্টের সংজ্ঞা সংক্রান্ত কিছু আমরা তথ্য পাচ্ছি এখানে, ইজমেন্টের জন্য যে আলাদা আইন আছে সেটা আমরা একটু ব্যবহার করছি এখানে। ইজমেন্ট বা সুখাধিকার বলতে এমন এক সুবিধাভোগী সত্ত্বের অধিকারকে বোঝায় যা দ্বারা কোনো জমির মালিক বা দখলকার তা জমির সুবিধাজনক ভোগের জন্য অপর কোনো ব্যক্তির জমির উপর দিয়ে কিছু করতে বা করা অব্যাহত রাখতে, কোনো কিছু নিবৃত্ত করতে বা নিবৃত্ত অব্যাহত রাখতে পারে। সুখাধিকারের সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, মানে কোনো কিছু করতে বা যেটা করছিল সেটা কন্টিনিউয়াস রাখতে, বা কোনো কিছু যেটা এখানে কোনো কিছু করা বা অব্যাহত রাখা, মানে কোনো কিছু করা অব্যাহত রাখা এটাকে বলছে অ্যাক্ট। আমরা পেনাল কোডে পড়ি নাই অ্যাক্ট অ্যান্ড ওমিশন, তো কোনো কিছু করা মানে এটা অ্যাক্ট, এবং এই অ্যাক্টটা কন্টিনিউয়াস রাখতে। আর কোনো কিছু নিবৃত্ত করা, নিবৃত্ত করা মানে বন্ধ করে রাখা, মানে ওই যে আপনার বাড়ির পাশে একটা ময়লার ভাগাড় তৈরি করার চেষ্টা করছিল, আপনার গন্ধ আসবে, তো সেটা আপনি করতে দিবেন না। আমার কাছে একটা মামলা আসছিল, মানে চাচাতো ভাই ভাই মারামারি করে একজন আরেকজনের ঘাড়ের হাড় ভেঙে দিয়েছে। তো সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে একজনের বাড়ির ভিটা একটু উঁচু, একজনের বাড়ির ভিটা একটু নিচু, একটু উঁচু নিচু বাড়ির ভিটা। যার বাড়ি ভিটা উঁচু তার বাড়িতে কি আছে, গরু আছে। তো গরু থাকলে বর্ষাকালে কি হবে, নোংরা হবে বাড়ির ভেতরে, যেহেতু ছোট জায়গা, গরিব মানুষ, খুব বাড়ি ভিটা খুব বড় না, এবং তার এই যে গরুর ময়লা হয়, মলমূত্র, সেটা বর্ষাকালে তো আরো অবস্থা খারাপ, গন্ধ। তো এই পানিটা যখন ওভারফ্লো হয় তখন আরেক চাচাতো ভাইয়ের যে বাড়ির যে উঠান, উঠান মানে কি, এই যে দরজা, দরজার সামনে কি থাকে, বারান্দা, বারান্দার নিচে থাকে উঠান, তার মানে উঠান, আশা করে বুঝতে পেরেছেন কি। তো উঠানের ভিতর দিয়ে চলে যায় এই ময়লা দুর্গন্ধযুক্ত পানি, কোথায় যায়, পুকুরে চলে যায়। এটা ছাড়া মানে তার নিষ্কাশনের জায়গা নাই। এখন অপর ভাইকে বলেছে, আমরা আমি কিছু টাকা দিচ্ছি, তুমি কিছু টাকা দাও, একটা মোটা পাইপ কিনে মাটি নিচ দিয়ে তোমার বাড়ির উঠানের মাঝখান দিয়ে আমরা গর্ত করে দিয়ে দিই এটা। তো অপরপক্ষ রাজি হয়নি টাকা দিতে, বা এটা ইনভেস্ট করতে চায়নি। তো বর্ষাকালে এরকম হয়েছে, তখন ওই যে বাড়ির যে বউ দুইজনার, তাদের মধ্যে ঝগড়া শুরু হয়েছে। পরে এটা থেকে কেন্দ্র করে বড় হয়ে যায় ভাই ভাই শুরু হয়ে গেছে মারামারি। এটা নিয়ে মামলা 3টা হয়েছে, এখনো চলছেই। তো এটা এই কারণে বললাম যে ওই যে নিবৃত্ত করতে, তোমার বাড়ির যে নোংরা পানি আমার বাড়িতে আসতে দিব না। আগে যেহেতু আসতো না, তোমার বাবা আমার বাবা বসবাস করছিল তখন তো আসেনি, তোমার দাদা আমার দাদা বসবাস করছে, দুইজনের দাদা অবশ্য একটাই। তো যাই হোক, বাবারা যখন বসবাস করছে তখন সমস্যা হয়নি, এখন তুমি কেন এই সমস্যাটা করছো? তখন হয়তো বা বসতি ফাঁকা ছিল, এখন বসতি হয়ে গেছে ঘন, বাড়ি বেশি হয়ে গেছে, এই সমস্যাটা হচ্ছে। তো এই যে আগে যেহেতু পানি আসেনি, এখন আসতে দিব না আমি, এই যে নিবৃত্ত করা মানে এটা ওমিশন, কোনো কিছু আটকানো। এই ছিল, আমরা ইজমেন্ট এর সংজ্ঞা পড়লাম। এইটা 3 থেকে 5 নম্বরের জন্য আসতে পারে। 3-এর জন্য আসলে ইজমেন্টের 4 ধারা দেওয়ার দরকার নেই, 5-এর জন্য আসলে 4 ধারা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমরা পড়বো ব্যবহার সিদ্ধ বা সুখাধিকার অর্জনের জন্য কোন কোন উপাদানের উপস্থিতি আবশ্যক, অথবা তামাদি আইনে কিভাবে এজমেন্টের অধিকার অর্জন করা যায়। এইটা কিন্তু ব্যবহার সিদ্ধ বা সুখাধিকার, এখানে দেখেন ব্যবহার সিদ্ধ আরেকটা নতুন শব্দ পেলাম।
বা সুখাধিকার অর্জনের জন্য যে যে উপাদানের উপস্থিতি আবশ্যক, এটা আমরা 26 ধারা মতে পাবো কি? প্রকাশ্য ও শান্তিপূর্ণভাবে ভোগ দখল করতে হবে, অনুরূপ ভোগ দখল অধিকার হিসাবে করতে হবে, কোনো রকম বাধা কিংবা আপত্তি ব্যতীত উক্ত ভোগ দখল করতে হবে, অনুরূপ ভোগ দখল ইতিবাচক কিংবা নেতিবাচক হলেও চলবে। সাধারণ সাধারণ সম্পত্তির বা ব্যক্তিগত সম্পত্তির কথাটা লিখতে পারবেন। সাধারণ বা ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে 20 বছর, এবং সরকারি সম্পত্তির বেলায় বা ক্ষেত্রে 60 বছর অনুরূপ ভোগ দখল করতে হবে। অনুরূপ ভোগ দখল বলতে একটু আগে যে ভোগ দখল সম্পর্কে কথা বলা হচ্ছে, তামাদির সময় সমাপ্ত হবার 2 বছর সময়ের মধ্যেই ব্যবহারযোগ্য সম্পত্তির সম্পর্কিত মামলা দায়ের করতে হবে। এই হচ্ছে উপাদান। এরপরে আমরা জবরদখল বা বিরোধ দখল কি, জবরদখলের উপাদানগুলি কি কি, জবরদখলের ক্ষেত্রে কত সময় লাগে, এটা আমরা পড়বো। একের মধ্যে 3টা প্রশ্ন আছে এর মধ্যে, হ্যাঁ। 3টা প্রশ্নে আমরা আলাদা আলাদা পয়েন্ট করে উত্তর করব। জবরদখল বা বিরোধ দখল এর ডেফিনেশন মানে কি, এটা পাবো হচ্ছে 28 ধারায়। 28 ধারায় জবরদখল সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে যে, বা এই ধারার বিধান মতে, কোনো আইনগত সত্ত্বের বিরুদ্ধে প্রতিকূল বা বিরুদ্ধ দখলকে জবরদখল বলে। মানে একজন আইনে সম্পত্তির মালিক, তার সম্পত্তিটা কেউ যদি জোর করে দখল করে নেয়, সেটাই জবরদখল বা বিরুদ্ধ দখল। জোর করে দখল করে নেওয়া, জোর যার মল্লুক তার, এরকম। অর্থাৎ যখন কোনো বিবাদীর দখল বাদীর প্রতিকূল হয়, তখনই জবরদখলের সৃষ্টি হয়। প্রতিকূল মানে বিপরীতে। অন্য কথায় 12 বছর এর বেশি সময় ধরে অপরের সম্পত্তি জোরপূর্বক দখলে রাখলে এবং উক্ত দখলের মধ্যে দখল পুনরুদ্ধারের জন্য সম্পত্তির প্রকৃত মালিক আদালতের শরণাপন্ন না হলে, মানে মামলা না করলে, ওই সম্পত্তির উপরে জবরদখলকারী সত্ত্ব অর্জিত হবে। মানে যে জোর করে 12 বছর ভোগ দখল করবে, দখল বলে, সেই সম্পত্তি তার হয়ে যাবে। এবং তামাদি আইনের ভাষায় একেই জবরদখল বলে। আশা করি জবরদখল কি বুঝতে পেরেছেন। এই 28 ধারা কিন্তু এখনো কি হয়নি, মানে বাতিল হয়নি। আচ্ছা, যেটা আলোচনা করছিলাম, বিরুদ্ধ দখল কি, তো বলছিলাম যে 28 ধারা কিন্তু এখনো বাতিল হয়ে যায়নি। 28 ধারা এখনো বলবৎ আছে। আর 23 সালে যে আইনটা পাশ হয়েছে, সেটাতে ক্রিমিনাল মামলা দায়ের করা হয়। সেই আইনটা সেপ্টেম্বরের তারিখে মেবি পাশ হয়েছে, 2023 সালের। তো এই যে সময়, এই সময়ের পূর্বে যদি কোনো জবরদখল করে কেউ সম্পত্তি আহ, থাকে, তাহলে এই ঘটনার পূর্বের কোনো ঘটনা দিয়ে কিন্তু মামলা হবে না। অর্থাৎ এই আইন পাশ হওয়ার পরে, 23 সালে ওই সেপ্টেম্বরের পরে যদি কেউ কারো সম্পত্তি জোর করে দখল করে, সেক্ষেত্রে কিন্তু সেই আইনে ক্রিমিনাল মামলা হতে পারে। অতএব আইন পাশ হওয়ার আগে পিছনের ঘটনা দিয়ে কিন্তু সে মামলা হবে না। তখন আমাদের সিভিল মামলাই করতে হবে শুধুমাত্র। তবে এই ঘটনার পরের যদি ঘটনা থাকে, সেক্ষেত্রে সিভিল মামলা এসআর অ্যাক্টে এবং ক্রিমিনাল মামলা ওই নতুন আইনে 23 সালের উভয় মামলাই হতে পারে যদি নতুন ঘটনা হয়। আচ্ছা, এরপর জবরদখলের উপাদান সমূহ কি, 28 ধারার সম্পত্তির অধিকারের অবসান কথাটির আলোকে সম্পত্তির জবরদখল বা বিরুদ্ধ দখলের জন্য যে সমস্ত উপাদানের কথা বলা হয়েছে তা নিম্নে আলোচনা করা হলো। তার মানে 28 ধারা বিশ্লেষণ করলে আমরা নিচে লেখা এই 9টি উপাদান পাবো। জবরদখলকারীকে প্রকৃতপক্ষে জমিতে দখলদার থাকতে হবে, মানে বাস্তবে জমিতে দখলদার থাকতে হবে। জবরদখলকারীর দখল নাই অথচ খতিয়ানে তার নামে দখল লেখা আছে, এরূপ কাগজে দখলের কোনো কাজ হবে না, অর্থাৎ মূল্য নাই। তার মানে বাস্তবে জমিটা যদি কোনো ধানই সম্পত্তি হয়, তাহলে ধান চাষ করতে হবে। ফসলি সম্পত্তি হলে যে কোনো ফসল চাষ করতে হবে। ভূমি সম্পত্তি হলে সেখানে কোনো অবকাঠামো থাকতে হবে। যদি পুকুর হয়, পুকুরে মাছ চাষ করতে হবে তাকে, অর্থাৎ তার সরাসরি একটা দখল থাকতে হবে। সম্পত্তির দখল নিরবচ্ছিন্ন, প্রকাশ্য এবং প্রকৃত মালিক সহ অন্যান্য সকলের বিরুদ্ধে হতে হবে। এজন্য এ জাতীয় দখলের অপর নাম বিরুদ্ধ দখল জনিত সত্ত্ব। জবরদখলকারীর সম্পত্তিটি জোরপূর্বক দখলে রাখার ইচ্ছা থাকতে হবে। অর্থাৎ সে যে দখল জোর করে আছে, সেটা অনিচ্ছাকৃতভাবে না, ইচ্ছাকৃতভাবেই সে থাকবে। জবরদখল প্রকৃত মালিকের জ্ঞাতসারে হতে হবে। যে সম্পত্তির মালিক, সে জানবে হ্যাঁ আমার সম্পত্তি একজন ব্যক্তি জোর করে দখল করে নিয়ে আছে, কিন্তু সে বাধা দিতে পারছে না বা বাধা দেওয়ার পরিস্থিতি তার নাই।
বা কোনো সে মামলাও করছে না। আইনসম্মতভাবে প্রথম দখল আরম্ভ হলে, আরম্ভ বানানটা ঠিক করে নেবেন, পরে জবরদখলকারী উত্থাপন করা যাবে না। অর্থাৎ মনে করেন আমি একটি ফ্ল্যাটে ভাড়া আছি, ফ্ল্যাটে ওঠার সময় আমি মালিকের সাথে একটা এগ্রিমেন্ট করলাম যে আপনাকে এত টাকা করে আমি ভাড়া দিব মাসে, কারেন্ট বিল আমি দিব, গ্যাস বিল আমি দিব, সবকিছু আমার। তাহলে আমি তার মালিকানা মেনে নিয়েই এই ফ্লাইটে উঠেছি। এখন 1 বছর পর বা 2 বছর পর বা 12 বছর পর আমি যদি, 12 বছর ধরে ভাড়া থাকলাম, 12 বছর পর যদি আমি বলি যে না, এটা আমি জোর করে দখল করছি, তাহলে স্টেপল অনুসারে এটা হবে না। বা আমি 2 মাস ভাড়া থাকার পরে আমি ভাড়া দেওয়া বন্ধ করে দিলাম এবং আমি এ বাড়িও ছাড়ছি না, তাহলেও কিন্তু হবে না, এটা জবরদখল। কারণ প্রথমে যেহেতু শুরু থেকেই ফার্স্ট থেকে জবরদখল হতে হবে, কিন্তু এখানে ফার্স্ট থেকে জবরদখল না, আমি অনুমতি নিয়ে একটা এগ্রিমেন্টের মাধ্যমে আসছি এখানে। অতএব আপনি, কেউ আপনাকে একটা জায়গায় বাড়ি করে থাকতে দিল, মনে করেন যে আপনার আত্মীয় বা আত্মীয় না, অন্য কোনো ব্যক্তি যার অনেক সম্পত্তি আছে, আপনি বা আপনার অনেক সম্পত্তি আছে, সেই সম্পত্তিতে আপনি কোনো গরিব মানুষকে থাকতে দিলেন বাড়ি করে। তো বাড়ি করার তার জায়গা নাই, বাড়ির ভিটা নাই, এলাকায় এরকম কিছু মানুষ থাকে। তো তাকে আপনি থাকতে দিলেন, থাকতে দেওয়ার পরে প্রথমে তো অনুমতি দিলেন থাকতে, এবং পরবর্তীতে কয়েক বছর থাকার পর সে সেটা জোর করে দাবি করছে এটা আমার জবরদখলে পরিণত হয়েছে। পরে তাকে আপনি ছাড়তে বলছেন, সে ছাড়বেও না, আবার সে দাবি করছে আমার 12 বছর যেহেতু পার হয়ে গেছে আমি আর এটা দিব না। কিন্তু প্রথমে কিন্তু অনুমতি নিয়েই সেখানে সে দখলে গিয়েছিল। অতএব ফার্স্ট থেকে যেহেতু জবরদখল না, অতএব এটা প্রকৃতপক্ষে জবরদখল না। বাদীর সত্ত্ব অধিকারে জবরদখলকারীকে নিজের দাবিতে জমিতে দখলদার থাকতে হবে, অর্থাৎ শেষ পর্যন্ত তাকে ওখানে টিকে থাকতে হবে। জবরদখলজনিত কারণেই বেদখল অনুষ্ঠিত হতে হবে, অর্থাৎ যে প্রকৃত মালিক তাকে তো বেদখল করা হয়েছে, তো বেদখলটা যে প্রথমে হয়েছে এটাও কিন্তু জবরদখল করে বেদখল করেছে। কারণ মনে করেন একজনের সম্পত্তি আরেকজন যদি জোর করে দখল করে নাই, তাহলে যার সম্পত্তি সে কি বেদখল হয়ে যাবে না? কারণ একই সম্পত্তিতে তার দুইজন থাকতে পারবে না, একজন থাকবে, মানে একজন দখলে গেলে আরেকজন অটোমেটিকই বেদখল হয়ে যাবে, সেটাই বলা হচ্ছে। বেআইনিভাবে দখল অথবা জবরদখল অনুষ্ঠিত না হলে জবরদখল প্রতিষ্ঠিত হবে না। একটু আগে আমি বললাম যে অনুমতি নিয়ে যদি আপনি সেখানে প্রবেশ করেন, পরে যদি আপনি কোনো ঝামেলা করে এটা জোর করে দখল করেন, ভাড়া না দেন, বা যখন সে চলে যেতে বলছে প্রকৃত মালিক আপনি চলে গেলেন না, তখন আবার জবরদখল। তার মানে শুরুতে আপনি আপোষে গিয়েছিলেন, পরবর্তীতে ঝামেলা তৈরি হয়েছে, এটা জবরদখল না। জবরদখল হতে হলে জন্ম থেকে সেটা, আরম্ভ থেকে, স্টার্ট থেকে সেটা জবরদখল হতে হবে। জবরদখল হবার সময় হতে 12 বছরের মধ্যে অবশ্যই দখল পুনরুদ্ধারের জন্য বাদীকে মামলা দায়ের করতে হবে, যে প্রকৃত সম্পত্তির মালিক তাকে। অন্যথায় বিবাদীর সম্পত্তির সত্ত্ব অর্জিত হবে। অতএব 12 বছর পার হয়ে গেলে আর তার সম্পত্তি ফেরত নেওয়ার কোনো বিধান নাই। বিধান নাই বলছি, কিন্তু আইনজীবীরা আমরা বিধান বের করি। গত ক্লাসে আমি বলছিলাম, যদি 12 বছরের বেশি সময় ধরে কেউ দখল করে থাকে, আমরা দেখাবো 12 বছর না, এটা 10 বছর বা 11 বছর, 12 বছর হয়নি, এইভাবে যদি প্রমাণ করতে পারে। অপরপক্ষ যদি প্রমাণ করতে ব্যর্থ হয় যে 12 বছর, কত তারিখ থেকে জবরদখলে গেছে, কেউ তো আর সেটা দেখে রাখেনি বা লিখে রাখেনি। তো এইটা ভবিষ্যতে যে জবরদখলে পরিণত হবে এই প্ল্যানও হয়তো বা যে জবরদখলকারী তার ছিল না। তো এটা প্রমাণ করা কিন্তু টাফ, 12 বছর হয়েছে কিনা। তো আমরা দেখাতে পারি 12 বছর হয়নি। আরো কিছু পদ্ধতি আছে যে, যে ক্ষেত্রে 12 বছর পরে সম্পত্তিও ফেরত নেওয়া যেতে পারে। আচ্ছা, এবার সর্বশেষ টপিক, তামাদি আইনের টপিক 6, ড্রাফটিং। আমরা এই আইনে একটি ড্রাফটিং পাবো 5 ধারায়, বিলম্ব মওকুফের জন্য। একটি মোকদ্দমা চূড়ান্ত শুনানির জন্য 16/6/2022, এটা হয়তো বা 2024 একটা লেটেস্ট তারিখ আসতে পারে। যদি 25-এর লিখিত পরীক্ষা হয়, 2025-এর পরীক্ষার কিছুদিন আগের একটা লেটেস্ট তারিখ আসতে পারে। তারিখ ম্যাটার না, তবে অবশ্যই যেদিন পরীক্ষা হবে তার আগের তারিখ হবে। আর প্রশ্ন যখন তৈরি করবে ওই সময়কার তারিখ হতে পারে। তো এই তারিখ দিন ধার্য ছিল, মানে কিছুদিন আগে একটি দিন ধার্য ছিল। উক্ত তারিখে পক্ষগণ গড়হাজির থাকায়, মানে উভয় পক্ষ, বাদী বিবাদী উভয় পক্ষই কি নাই, গড়হাজির। পিএইচ বা এপিএইচ এর সময় যদি বাদী গড়হাজির থাকে তাহলে মামলা খারিজ হয়ে যেতে পারে। মোকদ্দমাটি খারিজ মূলে ডিসমিস হয়, মানে মামলা খারিজ হয়ে গেছে।
বাদী খারিজ আদেশ রদ করার জন্য আপনার নিকট আসেন, মানে মামলাটা আবার জীবিত করবেন, মরে গেছে মামলা। কিন্তু আপনি দেখেন যে উক্ত দরখাস্ত দায়ের করার জন্য সীমা ইতোমধ্যে অতিক্রম হয়ে গেছে। কারণ পুনর্জীবিত করার জন্য সাধারণ সময় হচ্ছে 1 মাস, 1 মাসের মধ্যে না আসলে সেটা তামাদির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। তামাদি আইনের 5 ধারা মোতাবেক মেয়াদ বৃদ্ধি বা তামাদি মার্জনা বা বিলম্ব মওকুফের জন্য একটি দরখাস্ত মুসাবিদা করুন। আচ্ছা, এটা পড়ার সময় আমার আজকের একটা খুবই চমৎকার বিষয় মনে পড়ে গেল। আজকে এডিসি রেভিনিউ, মানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার রেভিনিউ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কোর্টে আজকে একটা মামলার হিয়ারিং ছিল আমার। হিয়ারিং করতে গেছি, 3-4টা মামলা অ্যাডমিশন হিয়ারিং হলো, মানে মামলা ফাইলিং হলো। তো সেই কোর্টে ফাইলিং এর সময় মূল বক্তব্য 2-1 মিনিটে পেশ করতে হয়, ব্রিফ করতে হয়। তারপরে সেটা অ্যাডমিট হয়, মামলার সমন হয় অপর পক্ষকে নোটিশের জন্য। আচ্ছা, তারপর এলসিআর তলব করা হয়। তো ওই কোর্টে এসিল্যান্ডের আদেশের বিরুদ্ধে আসছে আপিল করতে। তো তামাদির আইনের 5 ধারায় একটা দরখাস্ত দেওয়া আছে, মানে এই যে কিছুক্ষণ পরে আমি যে ড্রাফটিং এখন পড়বো, এই ড্রাফটিংটা আছে। তো এখানে দেখেন আমি, আচ্ছা, একটু এগিয়ে যে ঘটনাটা আবার বলছি। তো এখানে মুসাবিদা করতে বলছে পাঁচ পাঁচ ধারায়, কারণ সময় পার হয়ে গেছে, 30 দিন পার হয়ে গেছে। বিজ্ঞ যুগ্ম জেলা জজ, প্রথম আদালত, রাজশাহী। তার মানে এটা একটা যুগ্ম জেলা জজ আদালতের মামলা। এটা মিস মোকদ্দমা হিসাবে আমি দায়ের করছি, যেটা 2020 সালে সানি মামলা। মূল মোকদ্দমা নং একটা নাম্বার দিয়ে দিলাম, এটা এত তারিখে খারিজকৃত। এখানে বাদী আপনারা ক খ দিয়ে দিতে পারেন, বাদী বিবাদী, এই পাশে ক, এই পাশে খ, দিয়ে শেষ হয়ে গেল। বিষয় হচ্ছে দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর 5 ধারার বিধান মতে 40 দিনের বিলম্ব মওকুফের প্রার্থনা। আচ্ছা, এই যে 40 দিন, এইটা নির্ধারণ করতে হবে কিভাবে? মনে করেন 30 দিন হচ্ছে মূল সময়, 30 দিনের মধ্যে যদি আসা না হয়, 10 দিন পরে যদি আসে, তাহলে মূল সময় যে 30 দিন এবং যতদিন আবার এক্সট্রা সময় হলো, এই সময়টাও কিন্তু এর সাথে জড়িত হয়ে যাবে। তার মানে এটা হয়ে যাবে কি, টোটাল 40 দিন। মানে 30 দিনের মধ্যে যদি মামলা করতো, তামাদিতে বাড়িতে হতো না, 5 ধারা দরখাস্ত লাগতো না। 30 দিন যেহেতু পার হয়ে গেছে, 30 দিন পর একদিন পার হয়ে গেলে তখন সেটা 31 দিনের মওকুফ চাইতে হবে। কারণ যেদিন থেকে আপনার মামলা করার তামাদির মেয়াদ গণনা শুরু হয়েছে, সেই দিন থেকে আপনাকে মেয়াদ শুরু করতে হবে। তো এখানে আমি আগে মনে করতাম যে হয়তো বা 10 দিন ডিলে হয়েছে, 10 দিনের জন্য দরখাস্ত করতে হবে, কিন্তু 10 দিন না, মূল সময়টার সাথে অ্যাড হয়ে যাবে। তার মানে আগের 30 দিন এবং 10 দিন ডিলে, টোটাল 40 দিন, এই পুরোটাই ডিলে দেখাতে হবে। কেনই পুরোটা ডিলে দেখাতে হবে? কারণ 30 দিন তো আপনাকে এই দরখাস্ত করার জন্য সময় দেওয়া হয়েছিল, সেই 30 দিন আপনি নষ্ট করেছেন, তার মানে সেটাও বিলম্বের মধ্যেই পড়বে। কারণ সেই সময় আপনি আসেননি, মানে সেই সময় আসতেও দেরি করেছেন, আরো 10 দিন দেরি করেছেন, মানে 30, 10, 40 দিন। তো এখানে মজার বিষয়, এখানে 40 দিনের জন্য তামাদির মেয়াদ মওকুফ। কিছুদিন আগে আমার টেবিলের এক ভাই 1013 দিন, মেবি 1013 দিন এর জন্য মানে বিলম্ব মওকুফ চেয়েছে ওই কোর্টে, করে মামলা দায়ের করেছে। আজকে একজন সিনিয়র মামলা দায়ের করতে আসছে 6000+ দিনের জন্য, মানে 6000-এর বেশি সময় তামাদির মেয়াদ মওকুফ চেয়েছেন। তো এই কোর্টগুলো সাধারণত তামাদির যে মেয়াদ সেটা নিয়ে খুব একটা ইয়া করে না, কিন্তু এটা যদি জেলা জজ হয় তাহলে সেখানে সমস্যা করে। আপনার পুঙ্খানুপুঙ্খভাবে বলতে হবে যথেষ্ট কারণ ছিল কিনা। 5 ধারার যথেষ্ট কারণ বলতে যেটা বোঝায়, সেগুলো যদি থাকে, অ্যাডভোকেট বা মক্কেলের যদি অবহেলা থাকে, অবশ্যই এটা জেলা জজ কি করবেন না, মঞ্জুর করবেন না। কিন্তু ওই আদালত মঞ্জুর করে দিল 6000+ সময়ের জন্য। 6000 শব্দটা আমার মনে আসছে পরের 6000 কত যেন, এইটা আমি ভালোভাবে লক্ষ্য করিনি। তো 6000 শোনাতে একটু আমার আশপাশের আইনজীবীরা হাসাহাসি করছিল। তো আমার কানে আসতো 6000, তার মধ্যে 6000 কি এই ডিলে মানে মওকুফ চেয়েছেন নাকি উনি? তো সবাই বলছে হ্যাঁ। তো এটা মনে পড়ে গেল। তো এখানে 40 দিন একটা স্বাভাবিক সময়, অস্বাভাবিক না। দরখাস্তকারী পক্ষে বিনীত নিবেদন, এই যে দরখাস্তকারী বাদী পক্ষ এত অপ্র মোকদ্দমাটি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এর 9 ধারায় বিজ্ঞ আদালতে দায়ের করেন। মানে কি বিষয়ে মামলা সেটা বলে দিলাম।
নয় ধারায় মানে 6 মাসের মধ্যে, বেদখলের 6 মাসের মধ্যে দখল উদ্ধারের মামলা হয়েছে। বাদীপক্ষ অত্যন্ত সতর্কতার সাথে মোকদ্দমাটি পরিচালনা করে আসছিলেন। মানে এর আগে প্রতি ডেটে হাজিরা দিচ্ছিল আর কি, প্রতিটি ধার্য তারিখে হাজিরা প্রদান সহ যথাযথ পদক্ষেপ গ্রহণ করতেন। বিগত 16 যে তারিখটা দেওয়া থাকবে, যদি তারিখ দেওয়া না থাকে, মনে করেন প্রশ্নে যদি তারিখ দেওয়া থাকে তাহলে ওই তারিখটা ব্যবহার করবেন। যদি তারিখ দেওয়া না থাকে, আপনি যেই তারিখে পরীক্ষা দিবেন সেই তারিখের 2 মাস আগের একটা তারিখ দিতে পারেন। অথবা আপনি যদি 40 দিন দেখান তাহলে 40 দিন পিছনের একটা তারিখ দিতে হবে। পরীক্ষার ডেট যেদিন, এই তারিখ থেকে 40 দিন পিছনের একটা তারিখ আপনি কাল্পনিক দিয়ে দিবেন। কারণ 40 দিন আপনাকে পিছনেই তো দেখাতে হবে। যদি 40 দিনের মেয়াদ আপনি চান, 50 দিন হলে 50 দিন পিছনে, 100 দিন হলে 100 দিন পিছনের একটা তারিখ দিতে হবে। এই তারিখ উপরোক্ত মোকদ্দমাটি চূড়ান্ত শুনানির জন্য দিন ধার্য ছিল। এটা প্রশ্ন থেকে আমরা ধার করছি এই লাইনগুলো। কিন্তু বাদী আদালতে আসার পথে রাস্তায় দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হওয়ার কারণে উক্ত তারিখে বিজ্ঞ আদালতে শুনানির জন্য উপস্থিত হতে পারেননি। তাহলে উপস্থিতির কারণ হিসাবে দুর্ঘটনা দেখিয়ে দিলাম, আদালতের একটু দয়া মায়া হবে এবার। উক্ত তারিখে উভয় পক্ষ গড় হাজির থাকায় দেওয়ানি কার্যবিধির 9 আদেশের 3 নিয়ম মতে বিজ্ঞ আদালত মোকদ্দমাটি খারিজ আদেশ দ্বারা ডিসমিস করেন। এখানে কার্য দেওয়ানি কার্যবিধির 9 আদেশের 3 বিধি বা 3 নিয়ম, মানে অর্ডার 9 রুল 3, এটা যদি আপনি উল্লেখ নাও করেন খুব একটা সমস্যা হবে না। উল্লেখ করলে আপনার ড্রাফটিং স্ট্রং হবে, মানে আপনার মানে এই ধারা বা অর্ডার রুলস সম্পর্কে ধারণা আছে, এটা বুঝতে পারবে আদালত। মানে আপনি আদালতে যান, এই ধরনের দরখাস্ত বাস্তবে সিনিয়রকে করতে দেখেছেন, বা আপনাকে দিয়ে সিনিয়র বেশ কয়েকবার লিখিয়েছে, মানে সিভিল লয়ারের কাছে প্র্যাকটিস করলে এগুলো আপনাকে লিখতে হবে। বা কম্পিউটারে টাইপের জন্য আপনাকে দায়িত্ব দিয়েছে, কম্পিউটারে টাইপ করে নিয়ে এসে দিয়েছেন, সিনিয়র একটু টাচ আপ করে প্রুফ রিডিং করে আবার সেগুলো কারেকশন করে দিয়েছে, ফাইনাল প্রিন্ট দিয়েছেন। তো এই কাজগুলোর সাথে জড়িত হলে এগুলো আপনার মাথায় গেঁথে যাবে। তো এগুলো উল্লেখ করতে পারলে এটা একটা ভালো পয়েন্ট। আপনি বোঝাতে পারবেন যে আমি একজন নিয়মিত শিক্ষানবিশ আইনজীবী যে আদালতে যাই এবং প্র্যাকটিসের সাথে প্রত্যক্ষভাবে অ্যাক্টিভলি জড়িত আছি, এটা আপনি বোঝাতে সক্ষম হবেন, নম্বর বেশি আসবে। দরখাস্তকারী বাদী দীর্ঘদিন চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে মোকদ্দমার বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারেন যে মোকদ্দমাটি খারিজ মূলে ডিসমিস হয়ে গেছে। আচ্ছা, এটা যদি উল্লেখ না করেন তাহলে খুব একটা সমস্যা হবে না, নম্বর দু একটা কমবে। কিন্তু যদি উল্লেখ করতে যে ভুল উল্লেখ করেন তাহলে নম্বর অনেক কমে যাবে। তার মানে ধারা যদি মনে থাকে সঠিকটা লিখবেন, যদি মনে না থাকে ভুল লিখা যাবে না, আন্দাজি কোনো কিছু লিখা যাবে না অনুমান করে। আর যেহেতু উক্ত খারিজ আদেশে 30 দিনের মধ্যে বাদী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন, ফলে খারিজ আদেশ রহিতকরণের দরখাস্ত দাখিলের নির্ধারিত তামাদের মেয়াদ 30 দিন ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে, চিকিৎসাধীন ছিল ইওর অনার, আসতে পারেনি। এছাড়াও পুরোপুরি সুস্থ হয়ে উক্ত আদেশের বিরুদ্ধে প্রতিকার প্রার্থনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আরও 10 দিন বিলম্ব হয়। ফলে অত্র দরখাস্তের মাধ্যমে বাদী পক্ষ খারিজ আদেশটি রদরহিতকরণের দরখাস্ত দাখিলের জন্য সর্বমোট আগে 30 আর পরের 10 40 দিনের বিলম্ব মওকুফের বিনীত প্রার্থনা করছেন। আদালতকে সবকিছু কাহিনী বলে দেওয়া হলো। এমতো অবস্থায় উক্ত 40 দিনের বিলম্ব মওকুফ করা একান্ত আবশ্যক, অন্যথায় দরখাস্তকারী বাদীপক্ষের অধিকার খর্বিত হবে এবং অপূরণীয় ক্ষতি সাধিত হবে। এই যে অপূরণীয় ক্ষতি সাধিত হবে, এইটা কিন্তু লেখাটা খুবই জরুরি। এটা লিখলে দরখাস্ত মঞ্জুর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এমতো অবস্থায় এটা আবশ্যক এবং এটা না করলে খুব ক্ষতি হবে অরণ্যর, যেটার পূরণ করা সম্ভব না। বাদীর চিকিৎসা সংক্রান্ত কাগজাদির ফটোকপি অত্র দরখাস্তের সাথে সংযুক্ত করা হলো। তার মানে চিকিৎসা যে করেছে সেটার কাগজপত্র ছাড়পত্র এগুলো দরখাস্তের সাথে দিয়ে দিছে আদালতকে, একটা ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে দিলাম যে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে চিকিৎসাধীন ছিল। এটা ভালো হয়ে হবে একটা বাড়তি আপনার একটা সুবিধা হবে মামলা এটা মঞ্জুর হওয়ার জন্য দরখাস্ত। অন্যান্য হেতুবাদ শুনানির সময় মৌখিকভাবে উপস্থাপন করা হবে। এরপরে শেষে অতএব, অতএব মানে প্রার্থনা, আপনাকে প্রার্থনার অংশ তো দিতেই হবে। আপনি হাই স্কুলে লিখেননি যে 3 দিনের বোনের বিবাহের জন্য ছুটি, বড় বোনের বিবাহ, বড় ভাইয়ের বিবাহের ছুটি, এটা তো আমরা মানে 6 7 8 9 10 হাই স্কুল ইভেন কলেজে কতবার লিখেছি, পরীক্ষার খাতাতেও লিখেছি।
তারপরে আবার অসুস্থতার কারণে ছুটি, যেটা ছুটি মানে মানে অনুপস্থিত ছিলাম, সেটার কারণে ছুটি, ওই ওই টাইপেরই কিন্তু দরখাস্তের ফরম্যাট এটা। অতএব উপরোক্ত বিষয় বিবেচনাপূর্বক ন্যায় বিচারের স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে কথাটা অবশ্যই উল্লেখ করবেন। উক্ত 40 দিনের বিলম্ব মওকুফ করে মিস কেসটি গ্রহণ করতে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়। মিস কেস, মিস কেস কিন্তু আলাদা। আর এটা মিস কেসের আন্ডারে আরেকটা 5 ধারা দরখাস্ত, কারণ এই দরখাস্ত মঞ্জুর না হলে আপনার মিস কেসটা গ্রহণ করবে না। আর মিস কেসটা গ্রহণ হওয়ার অর্থ কি? মিস কেসটা গ্রহণ হলে সেখানে সাক্ষী প্রমাণ হবে, এবং এগুলা প্রমাণ হওয়ার পর আবার মূল মামলাটা কি হবে? রিভাইভ হবে, অর্থাৎ চালু হবে। তো এটা মিস কেসের সাথে এই 5 ধারা দরখাস্ত অ্যাডিশনাল অপশনাল দিতে হয় যদি বিলম্ব মওকুফ করতে চান, বিলম্ব হয়ে যায় সেক্ষেত্রে। এটা যেহেতু দরখাস্ত, এটাতে হলফনামা দিতে হবে, মানে এফিডেভিট। পিটিশনে কি দিতে হয়? এফিডেভিট দিতে হয়। আর আরজিতে সত্য পাঠ বা ভ্যালিডেশন দিতে হয়। আমি এখানে নাম সবকিছু দিয়ে দিলাম, যেগুলো দিতে হয়। দেওয়ার পরে শপথপূর্বক এই মর্মে ঘোষণা করছি। আচ্ছা, এখানে যে নাম ঠিকানা, আপনার নাম দিবেন, দিয়ে স্বামী পিতা এরকম এই তথ্যগুলো বা দিয়ে এখানে যে পূর্ণ যে ঠিকানাটা, হ্যাঁ, এগুলো মহিলা হলে স্বামী, আর পুরুষ হলে পিতা। তারপর সাং মানে গ্রাম, গ্রাম দিয়ে দিলেন। তারপরে ডাকঘর দিয়ে দিলেন। থানা একটা যে কোনো থানার নাম দিয়ে দিতে পারবেন, রিয়েল একটা থানা দিয়ে দিলেন। তারপর জেলা একটা জেলার নাম দিয়ে দিতে দিলেন। তার মানে গ্রাম নাম এগুলো দিলেন, যেন ব্যক্তির নামটা কি হয়, হাইট থাকে, প্রকৃত পরিচয় হাইট থাকে। নাম, পিতার নাম এবং গ্রামের নাম হাইড করলেন, ডাকঘর হাইড করলেন, কিন্তু থানা আর জেলা রিয়াল দিয়ে দিলেন। আবার এখানে থানার নাম, এখানে জেলার নাম যদি আপনি রাজশাহী দেন, উপরে আদালতের নাম রাজশাহী থাকতে হবে। এখানে আদালতের নাম যদি দেওয়া না থাকে প্রশ্নে, আপনি ইচ্ছা মতো আদালতের নাম ব্যবহার করবেন। তবে উপরে যদি আদালতের নাম আপনি ঢাকা দেন, নিচে কিন্তু এখানে ঢাকা দিতে হবে। ঢাকার ব্যক্তি ঢাকার আদালতে মামলা করবে, এটা রিজনেবল হবে। আবার যদি চট্টগ্রাম দেন, এখানেও চট্টগ্রাম দিতে হবে। তার মানে আপনি ওখানে আদালতের নাম দিলেন রাজশাহী, আবার নিচে এখানে এসে আবার ঠিকানা দিচ্ছেন ঢাকা। তাহলে এইটা কিন্তু আবার একটু অন্যরকম দেখায়। এটা হবে না তা না, একজন ব্যক্তি তার সম্পত্তি রাজশাহীতে আছে, রাজশাহীতে মামলা, আর সে বসবাস করে ঢাকায়, বা তার প্রকৃত ঠিকানা ঢাকায় অন্য জেলায়, সেটা হতে পারে, নো প্রবলেম। কিন্তু একই রাখার চেষ্টা করবেন, যেন আদালত কনফিউজ না হয়, এখানে পরীক্ষক কনফিউজ না হয়, কারণ আপনার নম্বর দরকার। আমি অত্র মামলার বাদী ও দরখাস্তকারী, অত্র হলফনামা সম্পাদন করতে আমার আইনগত কোনো বাধা নেই। মানে আমার বয়স হয়েছে এখানে 45 বছর, যেহেতু মানে 18+ হলে করতে পারবে। 18+-এর কম নাবালক কখনো হলফনামা করতে পারে না। দরখাস্তে বর্ণিত বিষয়ে আমি বিস্তারিত জানি। এই 3টা পয়েন্ট দিলে হবে। তারপরে বলছে, আমার বিশ্বাস ও অবগতি মতে দরখাস্ত যাবতীয় বর্ণনা সত্য ও সঠিক জেনে আদালতের হলফনামা পরিচালনাকারী কর্মকর্তার সামনে উপস্থিত হয়ে অত্র হলফনামায় নিজ নাম স্বাক্ষর করলাম। এই কথার নিচে হচ্ছে হলফনামার হলফকারী স্বাক্ষর, এখানে স্বাক্ষর দিয়ে ডট ডট রাখবেন, স্বাক্ষর দেওয়ার দরকার নেই। কারণ এখানে স্বাক্ষরের, এখানে যে স্বাক্ষর দিতে হবে এটা বুঝিয়ে দিলেই হয়ে গেল। এবং তারিখ দিবেন, যেদিন পরীক্ষা দিচ্ছেন সেই দিনের তারিখ দিবেন। তারপরে হলফকারী আমার পরিচিত, তিনি আমার সামনে অত্র হলফনামায় তার নিজ নাম স্বাক্ষর করলে আমি তা শনাক্ত করলাম। এটা বলবে কি? অ্যাডভোকেট। তার মানে সেখানে অ্যাডভোকেটও থাকবে, যে অ্যাডভোকেটের মাধ্যমে মামলাটা দায়ের করা হচ্ছে। অ্যাডভোকেট জজ কোর্ট রাজশাহী, কোর্টের নাম যদি ওখানে রাজশাহীর থাকে তাহলে এখানে জজ কোর্ট রাজশাহী। কোর্টের নাম যদি চট্টগ্রাম হয় তাহলে জজ কোর্ট চট্টগ্রাম। তারপর একই তারিখ দিবে, অ্যাডভোকেটের সিল ব্র্যাকেটে এভাবে লিখে দিলেই হবে। আপনি সিল আবার ড্র করতে যাবেন না, আঁকানোর দরকার নাই সিল, এখানে ব্র্যাকেটে অ্যাডভোকেটের সিল লিখে দিলেই হবে। অদ্য তারিখ, অর্থাৎ ওই যে একই তারিখ এপাশে লিখতে হবে, সকাল 11টা। 11টা, এটা স্ট্যান্ডার্ড। 10টা, 10:30, 11টা, এই 3টা সময় ব্যবহার করবেন, অন্য সময় ব্যবহার করার দরকার নাই। 11টার পরে ব্যবহার করবেন না, কারণ 12টার পরে সাধারণত হলফনামা নেয় না, নেওয়ার বিধান নাই। ঘটিকায় হলফকারী আমার সামনে অত্র হলফনামায় তার নিজ নাম স্বাক্ষর করলেন। এবার হলফনামা পরিচালনাকারী কর্মকর্তার স্বাক্ষর ও সিল। এখানে এই যে স্বাক্ষরের জন্য একটা ডট ডট রাখলাম, এখানে সেরেস্তাদার অ্যাকচুয়ালি, যিনি সেরেস্তায় এটা দাখিল করা হবে মামলার, ফাইলিং যেহেতু সেরেস্তায় হয় সিভিল মামলা, তাই সেরেস্তাদার এখানে সিল দিবেন।
এবং স্বাক্ষর করবেন। এই ছিল তামাদি আইনের উপরে সর্বমোট 4টি টপিকের উপরে ক্লাস। ড্রাফটিং সহ আজকের আরো 2টি টপিক নিয়ে যে কথা হলো। যদি কোনো প্রশ্ন থাকে কোথাও, তাহলে প্রশ্ন করবেন, আর প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করে দেব। প্রশ্ন করার জন্য আপনার মোবাইল ফোনের নিচের দিকে দেখবেন লেখা আছে রিয়াকশন। রিয়াকশনে গেলে রেজ হ্যান্ড অপশন থাকবে। রেজ হ্যান্ড রেজ হ্যান্ডে টাচ করলে আপনি আমি বুঝতে পারবো কথা বলতে চাচ্ছেন, তখন কথা বলার সুযোগ করে দেব। অথবা কেউ যদি ক্লাস শেষেও কথা বলতে চান, মেসেজ করবেন, আমি সেক্ষেত্রে তাকে আলাদাভাবে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বুঝিয়ে দেব। তো কেউ যেহেতু হাত উত্তোলন করেননি, মানে ধরে নেব আসলে ক্লাস সহজ ছিল, এবং যেখানে একটু দুর্বোধ্য বোঝার একটু সমস্যা আছে সেখানে আমি একটু ব্যাখ্যা দিয়ে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি বা করি সব সময়। অতএব আপনাদের সমস্যা না হওয়ারই কথা। আচ্ছা, আব্দুল মাজিদ ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? স্যার ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ স্যার। আমার একটা প্রশ্ন হচ্ছে স্যার, আদালতের নাম যে স্যার প্রথম আদালত, হুম হুম। এটা স্যার আমি আদালতটা আসলে প্রথম আদালত তার কোথাও দেখিনি। প্রথম আদালত বলতে কোন আদালতকে বোঝানো হচ্ছে? এখানে যুগ্ম জেলা জজ আদালত, একটা হাইফেন দিয়ে এক, বা প্রথম আদালত, হ্যাঁ। এখানে জি। আমাদের রাজশাহীতে যুগ্ম জেলা জজ আদালত কিন্তু একাধিক আছে। যুগ্ম জেলা জজ আচ্ছা, 1 2 3 এভাবে একাধিক আছে, তাই প্রথম আদালত এখানে উল্লেখ করা হয়েছে। যে মানে আদালতে মামলা প্রথম থাকবে আদালত, আমি যদি স্যার অন্য কোনো বিভাগ বা থানার জেলার কোর্টের নাম লিখি, সেখানে কি প্রথম আদালত হওয়াটা জরুরি কিনা? আপনি বলেন একটা নাম, আপনার মনে করেন এলাকার একটা স্যার, কোর্টের নাম বলেন। টাঙ্গাইল জজ কোর্ট। এখানে জজ কোর্ট বললে হবে না, জেলা জজ কোর্ট বলতে হবে। জেলা জজ কোর্ট। কারণ শুধু আচ্ছা, জজ কোর্ট বললে মানে কোর্টের নাম হাইকোর্টে যাবে। অসম্পূর্ণ থাকলো। আচ্ছা, শুধু যদি জজ কোর্ট বলেন, কোর্টের নাম অসম্পূর্ণ থাকলো না। আপনি যদি জেলা বুঝতে। জজ, এখানে যদি জেলা জজ বলেন, এখানে কোর্ট না বলে আদালত বলবেন। ইংলিশে কোর্ট, বাংলায় আদালত, তাই বাংলায় ব্যবহার করবেন। আগে বিজ্ঞ আচ্ছা, দিতে পারেন, অথবা দিতে পারেন জেলা টাঙ্গাইলের জেলা জজ আদালত, শেষ হয়ে গেল। তার আগে মোকামও লিখতে পারেন। আমি সাধারণত মোকাম শব্দটা লিখি না ব্যক্তিগতভাবে, মানে এই শব্দটার সাথে আমার এই শব্দ ব্যবহার করতে আমার ভালো লাগে না। আমি বাস্তবেও কখনো করি না, এবং এটা যেটা দেখছেন এটা আমার কিন্তু একটা রিয়াল কেস। হ্যাঁ, বুঝতে পারছি। এটা রিয়াল কেস। কিন্তু আমার এই মামলাটা কিন্তু ইয়া হয়নি, কি বলে, ওই খারিজ হয়েছিল না, কিন্তু এটা রিয়াল কেসের একটা অংশ। আমি একটু মানে এটা কাল্পনিক ভাবে এটাকে খারিজ করে আবার সেটা রিভাইভ করার দরখাস্ত করছি, এই আর কি। কিন্তু এই যে মামলা নাম্বার বা এই যে ব্যক্তির নাম, এগুলো আমার রিয়াল কেস থেকেই দেওয়া। কারণ যেহেতু আমার কম্পিউটারে ড্রাফটিং আছে, সেখান থেকে আমি এই যে আদালতের নাম এগুলো কপি পেস্ট করে দিয়ে দিছি নোটের মধ্যে। তাহলে আমার নতুন করে টাইপ করতে হয়নি। বুঝতে পেরেছেন? জি স্যার। আর এই যে মামলার যে স্যার, এ কি এটা, আইনের ভাষা মানে গাইনি বলে ব্যাখ্যা, এগুলা হুম। কি স্যার এই যে লাইন আকারে লিখতে হবে, নম্বর আকারে, নাকি যদি আমি টানা লিখে যাই যে এই ঘটনা হয়েছে এই কারণে আমি চাচ্ছি, মানে আমরা যেভাবে আবেদন গুলা লিখি, এই যে এখানে অ্যাপ্লিকেশন পয়েন্ট যেভাবে আউট, করি, এখানে করতে হবে পয়েন্ট কিনা? আউট না করে আপনি ঢালাও ভাবে বর্ণনা দিতে চাচ্ছেন, তাই তো? জি স্যার। আচ্ছা, ঢালাও ভাবে লিখলে নম্বর কম আসবে। পয়েন্ট আউট করে ড্রাফটিং লিখলে নম্বর বেশি আসবে। কারণ পয়েন্ট আউট আচ্ছা, করে লিখলে কতটা পয়েন্ট দিচ্ছেন এটা চোখে দেখা যায়, এবং নম্বর বেশি পাওয়া যায়। এইটা মানে আমার পছন্দ একটা জিনিস। তবে ঢালাও ভাবে লিখলেও বাস্তবে চলে, ঢালাও চলে, এইভাবে লেখা। তবে এভাবে লিখলে কি করা হয়, মনে করেন আপনি যখন শুনানি করবেন একটা দরখাস্ত, তখন আপনি কোর্টকে অ্যাড্রেস করতে পারবেন কি, ইওর অনার 3 নম্বর যে পয়েন্ট সেটা আপনি লক্ষ্য করেন। ইওর অনার 3 নম্বর পয়েন্টের প্রতি বিজ্ঞ আদালতের দৃষ্টি আকর্ষণ করছি। এভাবে যখন অ্যাড্রেস করবেন, তখন আদালত সহজে 3 নম্বর পয়েন্ট খুঁজে পাবে। আর যদি ঢালাও লিখেন, বলবেন ইওর অনার আপনি 21 নম্বর লাইন দেখার জন্য বিজ্ঞ আদালতকে একটু অনুরোধ করছি। এখন আদালত 21 নম্বর লাইন গুনবে, গুনতে সময় লাগবে না। বুঝতে পেরেছেন? তো আশা করি বুঝতে পেরেছেন আপনি। হাত নামিয়ে নিয়েছেন যেহেতু, আশা করি আপনার আর কোনো প্রশ্ন নাই। আচ্ছা, কুদ্দুস ভাই লিখেছেন ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম জেলা জজ। এখানে 2 জন লিখেছেন।
তো আপনি এখানে প্রথম আদালত দ্বিতীয় আদালত যে কোনো একটা আদালতের নাম, একটা সিভিল আদালতের নাম হলেই হলো। এটা কোনো ম্যাটার না, আপনি সহকারী জজ লিখতে পারেন। হ্যাঁ, যে একটা থানার নামে থানা, প্রতিটা থানার আলাদা আলাদা সহকারী জজ থাকে, সিনিয়র সহকারী জজের দিতে পারেন। তারপরে যুগ্ম জেলা জজ দিতে পারেন, অতিরিক্ত জেলা জজ দিতে পারেন, জেলা জজ দিতে পারেন, যত সিভিল কোর্ট আছে যে কোনো একটা ব্যবহার করলেই হলো। তো ঠিক আছে, সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।